আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে একই ভিডিওতে আমি একসঙ্গে রমজান স্পেশাল 7টি ইফতারের রেসিপি শেয়ার করব। সহজ এই ইফতারের আইটেমগুলো আপনারা যে কেউ খুব সহজে বাসাতে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই সহজ ইফতারের আইটেমগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি আপনাদের সঙ্গে বেসন তৈরির ভিডিও শেয়ার করব। প্রথমে এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ এখানে বুটের ডাল, 1.5 কাপ পরিমাণ আমি এখানে নিয়ে নিয়েছি আতপ চাল, 1.5 কাপ পরিমাণ মুগ ডাল, এবার দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ মসুরের ডাল, 1 কাপ পরিমাণ মালাউই ডাল। এবারে সবগুলো ডালকে আমি একসঙ্গে একটা বড় বাটিতে নিয়ে নিব। পানি দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিব। তো এখানে পানিগুলোকে ঝরিয়ে নিয়ে এগুলোকে আমি ছড়ানো একটা ট্রের মধ্যে রেখে এগুলোকে আমি শুকিয়ে নিব। এখানে ডালগুলোকে ধুয়ে এরকম একটা ঝাঁঝরিতে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। যখন এরকম ঝরঝরে হয়ে যাবে তখন আমি এগুলোকে এরকম একটা ট্রেতে ছড়িয়ে রেখে রোদের মধ্যে খুব ভালোভাবে শুকিয়ে নিব। আমি এখানে বেশ কয়েক রকম ডাল দিয়ে প্রফেশনাল ওয়েতে আমি বেসন তৈরি করে দেখিয়েছি। আপনারা চাইলে শুধুমাত্র বুটের ডাল আর চাল দিয়েও আপনারা এই বেসনটি তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি ডালগুলোকে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এবার আমি বেসন তৈরি করব। তো এখানে আমি একটা ব্লেন্ডারের মধ্যে এখানে কিছুটা পরিমাণ এখানে ডাল নিয়ে নিব। ডালের এই মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে এখানে আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে একসঙ্গে বেশি করে বেসন তৈরি করার জন্য এভাবে বাসাতে চাল ডালের এই মিশ্রণটাকে তৈরি করে বাহির থেকে মেশিনে এগুলোকে এভাবে গুঁড়ো করে নিতে পারেন। তো আমি এখানে এগুলোকে বাসাতেই তৈরি করে নিচ্ছি। এভাবে যদি হেলদি ওয়েতে আপনারা বাসাতেই বেসন তৈরি করেন তাহলে আপনাদের বাহির থেকে আর বেসন কিনে খেতে হবে না। একদমই বাহিরের কেনা বেসনের মতোই পারফেক্টভাবে বেসনগুলো আপনারা বাসাতেই তৈরি করে নিতে পারবেন। এবারে এই বেসনগুলোকে আমি খুব ভালোভাবে সেলে নিব। এতে করে একদমই দোকানের মতো কিন্তু মসৃণ আপনারা বেসন তৈরি করে নিতে পারবেন। তো এখানে সবগুলো বেসনকে আমি এভাবে ব্লেন্ড করে নেওয়ার পর সেলে নিব। এরপর অবশিষ্ট যে অংশগুলো হবে সেগুলোকে আবারও আমি ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। তো এখানে আমি বেসনগুলোকে এখানে বানিয়ে নিয়েছি। এখানে আমি কয়েক রকম ডাল দিয়ে বেসনটি তৈরি করেছি। আপনাদের কাছে যদি কয়েক রকম ডাল দিয়ে এখানে বেসনটি তৈরি করতে ঝামেলা মনে হয়, সেই ক্ষেত্রে আপনারা শুধুমাত্র সমপরিমাণ আতপ চাল আর বুটের ডাল নিয়ে আপনারা বেসনগুলোকে এভাবে সেমভাবে প্রসেস করে বানিয়ে নিতে পারেন। এবার আপনাদের সঙ্গে আমি শেয়ার করব লাল শাকের পাকোড়া রেসিপি। তার জন্য এখানে আমি কিছু লাল শাক নিয়েছি আর লাল শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিব। আর এখানে নিচে যে ডাটাগুলো আছে সবগুলো ডাটা আমি এখানে নিব না। তো এখান থেকে আমি কিছু ডাটার অংশ এভাবে কুচি করে নিয়ে নিচ্ছি। বাকি যে ডাটার অংশগুলো সেগুলোকে আমি তরকারি রান্নায় ব্যবহার করব। তো এগুলোকে আমি সরিয়ে রাখছি কারণ ডাটাগুলো একটু বেশি মোটা ছিল। তো এখানে আমি এবার এই শাকগুলোকে হাত দিয়ে একটু কষলিয়ে নরম করে নিব, যেন শাকের মধ্যে এখানে কসকসে ভাবটা চলে যায়। এবার এখানে আমি দিয়ে দিব একটি কাঁচা আলু। তো এখানে আলুটাকে সরাসরি একটি ছোট ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিব। আপনারা চাইলে এখানে সিদ্ধ আলুটাও নিতে পারেন, তবে কাঁচা আলু এভাবে গ্রেট করে দিলেও আলুটা খুব সুন্দর মতো পাকোড়া তৈরি করার সময় সিদ্ধ হয়ে যাবে। এরপর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো আস্ত জিরা, হলুদ গুঁড়া, চটপটি মশলা, স্বাদ মতো লবণ, 4 টেবিল চামচ পরিমাণের মতো বেসন, 2 টেবিল চামচ পরিমাণের মতো এখানে দিয়ে দিচ্ছি ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এবার হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখানে মিশ্রণটাকে মিশিয়ে নেওয়ার সময় যদি বেশি শুকনো মনে হয় সেই ক্ষেত্রে এখানে কিছুটা পানি অ্যাড করতে পারেন। তো এখানে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। আর যদি আপনাদের কাছে মনে হয় পানি দেওয়ার প্রয়োজন নেই সেই ক্ষেত্রে আপনারা পানিটা অ্যাড করবেন না। তো এখানে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে আমি এরকম একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি।
মিশ্রণটা দেখে এখানে বুঝতেই পারছেন এখানে পাকোড়ার মিশ্রণটা কীরকম হতে হবে। এবার আমি পাকোড়াগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। চুলায় আগে থেকে আমি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে চুলার আঁচটা আমি মিডিয়ামের কাছাকাছি রেখে এবার পাকোড়াগুলোকে মুচমুচে করে ভেজে নেব। তো এখানে তেলের মধ্যে পাকোড়া ভাজাটা সবাই জানেন, তাই এখানে ফাস্ট মোশন দিয়ে আমি শুধুমাত্র এগুলোকে ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মুচমুচে না হওয়া পর্যন্ত আমি উল্টে পাল্টে পাকোড়াগুলোকে ভেজে নেব। তো এখানে পাকোড়াগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। আজকের এই রেসিপিটি আমি লাল শাক দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের শাক দিয়েও এভাবে সেম ওয়েতে পাকোড়াগুলোকে তৈরি করে নিতে পারেন। পাকোড়াগুলোকে এভাবে তৈরি করে নিলে অনেক বেশি মুচমুচে হবে। রমজানের সময় স্পেশাল কিছু বা এখানে ঝটপট কিছু তৈরি করতে চাইলে হাতের কাছে থাকা লাল শাক দিয়ে ঝটপট আপনারা রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে। এবার আপনাদের সঙ্গে একেবারে সহজভাবে ডিম আলুর কাবাবের রেসিপি শেয়ার করব। রেসিপিটি তৈরি করতে এখানে আমি 4টি বড় সাইজের সিদ্ধ আলু নিয়েছি। এবার এই আলুগুলোকে খুব ভালোভাবে আমি এখানে ম্যাশ করে নিয়েছি। তার সঙ্গে এখানে 2টি ডিম আমি এখানে সরাসরি গ্রেট করে দিয়ে দিব। রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানে আমি ডিম দুটিকে গ্রেট করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ভাজা গোলমরিচের গুঁড়া, 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, 3 টেবিল চামচ পরিমাণ বেসন, স্বাদ মতো লবণ। এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। তো এখানে ডিম আলুর মিশ্রণটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে কাবাবের শেপ দিয়ে দিব। তো কাবাবের শেপটা খুব সহজে দেওয়ার জন্য হাতের মধ্যে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। এতে করে খুব সহজে কাবাবের শেপটা আপনারা দিয়ে দিতে পারবেন। তো এখানে কাবাবগুলোকে একটু বড় বড় করে আমি তৈরি করে নিচ্ছি। 2 হাতের তালুতে এভাবে গড়িয়ে আমি গোল করে শেপটা করে আমি কাবাবগুলোকে বানিয়ে নিচ্ছি। একইভাবে বাকি সবগুলো কাবাব আমি বানিয়ে নেব। আপনারা এভাবে কাবাবগুলোকে বেশি করে বানিয়ে সংরক্ষণ করতে চাইলে ডিপ ফ্রিজে রেখে এগুলো মাস জুড়ে সংরক্ষণ করতে পারেন। শুধুমাত্র তেলে ভাজার আগে আপনারা এগুলোকে ফ্রিজ থেকে বের করে সরাসরি তেলের মধ্যে ভেজে নিতে পারেন। তো এখানে কাবাবগুলোকে এবার তেলের মধ্যে ভেজে দেখাচ্ছি। তো এখানে চুলার আঁচটা মিডিয়ামের কাছাকাছি রেখে কাবাবগুলোকে আমি উল্টে পাল্টে মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এই কাবাবগুলোকে আমি তেল থেকে তুলে নিব। দেখতে পাচ্ছেন কাবাবগুলো কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি সহজ এই ডিম আলুর কাবাবের রেসিপিটিও আপনাদের অনেক ভালো লেগেছে। এবার আপনাদের সঙ্গে আমি একেবারে সহজভাবে বাঁধাকপির পাকোড়া রেসিপি শেয়ার করব। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট ইফতারের আইটেমে আপনারা রেসিপিটি তৈরি করতে পারেন। রেসিপিটি তৈরি করতে এখানে আমি কিছু বাঁধাকপি কুচি নিয়েছি। তার সঙ্গে এখানে কিছুটা লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিব, যেন এখানে বাঁধাকপিগুলো এখানে সফট হয়ে যায় সেই অনুযায়ী এগুলোকে এভাবে মাখিয়ে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিব সিদ্ধ আলু। আগে থেকে আলুগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে রেখেছি। এবার এই আলুগুলোকে সরাসরি হাত দিয়ে এভাবে ভেঙে দিয়ে দিব। তো একটু ছোট ছোট করে এখানে চাকা চাকা রেখে আমি আলুগুলোকে সরাসরি ভেঙে দিয়ে দিচ্ছি। তো একইভাবে সবগুলো আলু আমি এখানে ভেঙে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে কিভাবে আমি এখানে ভাঙছি সেটি আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে, বা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আলুগুলোকে কীরকম করে ভেঙে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলার গুঁড়া, 4 টেবিল চামচ পরিমাণ বেসন, 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু এখানে বাঁধাকপি কুচিগুলোকে মাখিয়ে নেওয়ার সময় আমি এখানে লবণটা দিয়েছি, তাই পরবর্তীতে লবণটা দিলে আপনারা বুঝে দিবেন। এবার এগুলোকে একটু মিশিয়ে নিব। তো এখানে আমি লবণটাকে পরবর্তীতে দিয়েছি, তখন আমি লবণটাকে অ্যাড করিনি। এবার এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এগুলোকে হাত দিয়ে এবার খুব ভালোভাবে মাখিয়ে নিব। তো এখানে খুব সুন্দর মতো ভালোভাবে মাখিয়ে নেওয়ার জন্য সামান্য একটু পানি অ্যাড করলাম। এবার সম্পূর্ণ মিশ্রণটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি।
এবার আমি বাঁধাকপির পাকোড়াগুলোকে তৈরি করে নিব। চুলায় এখানে কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। চুলার আঁচটা বরাবরের মতো মিডিয়ামের কাছাকাছি রেখে আমি পাকোড়াগুলোকে মুসমুসে করে ভেজে নিব। তো কিছুক্ষণ পর এভাবে উল্টে পাল্টে মুসমুসে করে আমি পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। হাতের কাছে থাকা বাঁধাকপি দিয়ে খুব সহজে ঝটপট আপনারা ইফতারের জন্য রেসিপিটি তৈরি করে নিতে পারেন। একদমই সহজভাবে কিন্তু এই ইফতারের আইটেমগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে বা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এখানে এবার আপনাদের সঙ্গে আমি শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে অনেক বেশি মজা করে কিভাবে আপনারা ছোলা ভুনা করবেন। আশা করছি রেসিপিটিও আপনাদের অনেক পছন্দ হবে। প্রথমে এখানে আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নিব। তার জন্য এখানে কয়েক রকম আস্ত ঘরোয়া মশলা নিয়ে নিচ্ছি। এখানে আমি দারুচিনি, এলাচ, লবঙ্গ আর কয়েকটি তেজপাতা নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আস্ত কিছু ধনিয়া, আস্ত জিরা। এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচটা এখানে মিডিয়াম টু লো হিটে রেখে মশলাগুলোকে এখানে আমি ভেজে নিব। এরপর মশলাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। এরপর এগুলোকে গুঁড়ো করে নিব। এবার আমি আপনাদের সঙ্গে ছোলা ভুনার রেসিপিটি শেয়ার করব। এখানে চুলা একটা পাতিল বসিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। মরিচ থেকে যেন ঝালের ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয়, তাই আমি এখানে এগুলোকে সিজার দিয়ে কেটে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। এবার এগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ আমি রান্না করে নিব। এর মাঝে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা, ধনিয়া পাতা কুচি। এবার আবারও এগুলোকে মিশিয়ে নিব। এবারে পেঁয়াজটাকে কিছুক্ষণ আমি এখানে চুলার মধ্যে এভাবে রান্না করে নিব। আর এখানে আদা রসুনটা থেকেও যেন কাঁচা ভাবটা চলে যায় সেই অনুযায়ী এগুলোকে রান্না করে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা গোলমরিচের গুঁড়া দিয়ে আবার ওগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করছি সিদ্ধ আলু। তো আলুগুলোকে এভাবে হাত দিয়ে আমি ভেঙে নিয়েছি। তো এরকম ছোটো ছোটো করে এভাবে আমি আলুগুলোকে এখানে সরাসরি ভেঙে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এই মশলাগুলোকে আমি কিছুক্ষণ আলুর সঙ্গে এখানে কষিয়ে নিব। চুলার আঁচটা এ পর্যায়ে আমি মিডিয়াম থেকে একটু লো করে দিয়েছি। আলুগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা ছোলা। তো এখানে ছোলা ভুনা করার জন্য অবশ্যই কিন্তু ছোলাটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেবেন। মনে রাখবেন ছোলাটাকে যদি খুব ভালোভাবে সিদ্ধ করে নেন আর আমি যেভাবে এখানে রেসিপিটি শেয়ার করেছি সেভাবে যদি তৈরি করেন তাহলে আপনাদের ছোলা ভুনা কিন্তু দোকানের থেকে অনেক বেশি টেস্টি হবে। এই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা যে মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি সেগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়াম টু লো করে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো ছোলাগুলোকে আমি রান্না করে নিব। তো এখানে আমি ছোলাগুলোকে কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। তো এখানে ছোলা ভুনাটা আমার রেডি করা হয়ে গিয়েছে। রোজ রোজ একইভাবে ছোলা ভুনা না করে এভাবে আপনারা ছোলা ভুনার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। বিশ্বাস করুন এত বেশি টেস্টি হবে যে আপনারা ভাবতেও পারবেন না। এবার আপনাদের সঙ্গে আমি ধনিয়া পাতার পাকোড়া আর একই সঙ্গে আলুর পাকোড়ার রেসিপি শেয়ার করব। তো একই ব্যাটার দিয়ে আমি ধনিয়া পাতার পাকোড়া আর আলুর পাকোড়া তৈরি করে দেখাবো। তার জন্য একটা বাটির মধ্যে এখানে নিয়ে নিলাম 2.5 কাপ পরিমাণ বেসন, আধা কাপ পরিমাণ চালের গুঁড়া। এবার তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ভাজা গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার তার সঙ্গে আমি দিয়ে দিলাম এখানে আদা বাটা। এবার এখানে আমি পানি দিয়ে মসৃণ একটি ব্যাটার তৈরি করে নিব। তো পাকোড়াগুলোকে ভাজার জন্য কিন্তু অবশ্যই আপনারা পারফেক্টভাবে এখানে পারফেক্ট ঘনত্বের ব্যাটারটাকে তৈরি করে নেবেন। পারফেক্টভাবে এখানে ব্যাটারটিকে তৈরি করার জন্য পানিটাকে ধাপে ধাপে দিয়ে মিশিয়ে নিব। তো এখানে ব্যাটারটাকে কীরকম ঘনত্বের করে তৈরি করে নেবেন সেটি আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো এখানে ধাপে ধাপে পানিটা দিয়ে আমি এরকম মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে পাকোড়াগুলোকে ভাজার জন্য এখানে এরকম ঘনত্বের একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি।
এবার আমি পাকোড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য এখানে আমি প্রথমে আলুর মিশ্রণটাকে তৈরি করে নিব। এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি। তো আলুগুলোকে এখানে আমি এরকম করে লম্বালম্বি করে কেটে নিয়েছি। এবার এই আলুটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, ভাজা গোলমরিচের গুঁড়া, মরিচ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। এবার আলতোভাবে এগুলোকে মিশিয়ে নিব। আলুটাকে যেহেতু এখানে খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়েছে, তাই এখানে এগুলোকে হাত দিয়ে না মেখে এভাবে চামচ দিয়ে আলতোভাবে মিশিয়ে নেবেন। এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি ধনিয়া পাতার পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি আস্ত কিছু ধনিয়া পাতা নিয়েছি। তো এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার পাকোড়াগুলোকে এখানে সুন্দর একটা শেপ দিয়ে তৈরি করার জন্য আমি এখানে গোড়াটাকে কিভাবে কাটছি সেটি আপনাদেরকে দেখে বুঝতে হবে। একদম গোড়ালি থেকে এখানে গোড়াগুলোকে এমনভাবে কাটতে হবে যেন ধনিয়া পাতার এই ডাঁটাগুলো একসঙ্গে থাকে। তো একইভাবে বাকি সবগুলো ধনিয়া পাতাকে এখানে আমি গোড়াটাকে এখানে কেটে আলাদা করে নিব। আর ধনিয়া পাতার পাকোড়াটি তৈরি করার জন্য ধনিয়া পাতার এই অংশগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে যেন অবশিষ্ট পানি না থাকে। এবার আমি পাকোড়াগুলোকে বানিয়ে দেখাচ্ছি। সরাসরি আমি এখানে ধনিয়া পাতার একটি একটি অংশ নিয়ে এখানে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিব। এক্সট্রা যে এখানে ব্যাটারটাকে লাগবে সেই ব্যাটারটিকে আমি সাইড থেকে এখানে ঝরিয়ে নিব। আগে থেকে চুলে আমি এখানে তেলটাকে খুব ভালোভাবে গরম করে রেখেছি। চুলার আঁচটা মিডিয়ামের কাছাকাছি রেখে কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি পাকোড়াগুলোকে ভেজে নিব। একদমই ইউনিক ধনিয়া পাতার এই পাকোড়ার রেসিপিটা আপনারা ঝটপট ইফতারের আইটেমের তৈরি করতে পারেন। তো এখানে মুসমুসে করে আমি পাকোড়াগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিব। এবার আপনাদের সঙ্গে আমি আলুর পাকোড়া তৈরির রেসিপিটি শেয়ার করছি। যে আলুগুলোকে আমি মশলা মাখিয়ে রেখেছি আলুগুলোকে সরাসরি এখানে ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি এখানে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আলুর পাকোড়াগুলোকে আমি এখানে মুসমুসে করে কিছুক্ষণ পর উল্টে পাল্টে ভেজে নিব। তো আজকের এই ইফতারগুলোর মধ্যে কিন্তু আমি আপনাদের সঙ্গে একদমই সহজ করে কিছু ইফতারের আইটেম শেয়ার করেছি। হাতের কাছে থাকা অল্প উপকরণে পূর্ব প্রিপারেশন ছাড়াই আপনারা ঝটপট এখানের এই রেসিপিগুলো তৈরি করে নিতে পারবেন। আজকের একই ভিডিওতে শেয়ার করা ইফতারের এই আইটেমগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি সবগুলো ইফতারের আইটেম রেডি করে নিয়েছি। আজকের এই ইফতারের আইটেমগুলোর মধ্যে কোন আইটেমটি আপনাদের কাছে সহজ লেগেছে বা আপনারা কোন রেসিপিগুলো সবসময় বানিয়ে নেন সেটিও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। এতক্ষণে রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নেব।